ঠিক আছে। গৃহের স্থাপত্য। মহেঞ্জোদারো নিম্ন শহরের বাসগৃহের নিদর্শন পাওয়া যায়। বহু গৃহ উঠান মাঝখানে রেখে চারিদিকে নির্মিত হতো। ঠিক আছে, বহু গৃহ উঠান মাঝখানে, চারিদিকে এলো ঘর। সম্ভবত উঠানটি বিবিধ কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। আমাদের থাকে নর্মালি গ্রামের ঘর, বাড়িঘর, মাঝখানে উঠুন, চারিদিকে ঘর তোলে। তো সেই রকমভাবে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ঘরগুলো সেরকম ছিল। বিশেষত শুষ্ক আবহাওয়ায় রান্না ও বয়নের কাজের, রান্না কাজের আর বয়নের কাজে বলতে ওই যে তারা যে সুতো বুনতো বা কাপড় বুনতো। আরও একটি কৌতূহল উদ্দীপক ছিল, বিষয় ছিল গোপনীয়তার জন্য স্পষ্ট উদ্বেগ। ভূমি সংলগ্ন প্রথম তলার দেওয়ালে কোনো জানালা ছিল না। তাছাড়াও প্রবেশদ্বার হতে সরাসরি অন্দরমহল দেখা যেত না। ঠিক আছে, তো প্রতিটি গৃহের নিজস্ব ইট বাঁধানো স্নানঘর ছিল, যার নালা প্রাচীরের মধ্য দিয়ে পথের নর্মদার সাথে যুক্ত থাকত। কিন্তু কিছু সংখ্যক গৃহে দ্বিতল অথবা ছাদে পৌঁছানো সিঁড়ির অবশিষ্টাংশ দেখতে পাওয়া যায়। বহু গৃহে কূপ ছিল। কূপ মানে কি? কুয়া, কুয়া, কুয়া। ঠিক আছে, বহু গৃহে কূপ ছিল, যা অধিকাংশ এমন কুঠার ভেতরে তৈরি করা হতো যেখানে বাইরে থেকে প্রবেশ করা সম্ভব ছিল এবং যা পথচারীরা ব্যবহার করত। পণ্ডিতদের হিসাব অনুযায়ী মহেঞ্জোদারোতে প্রায় 700 কূপ ছিল। কতগুলো কূপ ছিল তাহলে? মহেঞ্জোদারোতে কয়টি কয়টি রূপ পাওয়া গেছে, কয়টি কূপ? হ্যাঁ, এই পর্যন্ত রাইট সাইডে দেখো, এই পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম ব্যবস্থা। পয় প্রণালী সম্পর্কে ম্যাকে লিখেছেন, এই পর্যন্ত আবিষ্কৃত ব্যবস্থার মধ্যে নিশ্চিতভাবে এটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, নিশ্চিতভাবে এটি সর্বাপেক্ষা পরিপূর্ণ একটি প্রাচীন ব্যবস্থা। প্রতিটি গৃহ রাস্তার পয় প্রণালীর সাথে সংযুক্ত ছিল। মূল খালগুলো কংক্রিটের ইটের গাঁথনি দিয়ে নির্মিত এবং আলগা ইটে আচ্ছাদিত, যা পরিষ্কার করার জন্য সরানো যেত। কোনো ক্ষেত্রে ঢাকনা হিসেবে চুনাপাথর ব্যবহার করা হতো। গৃহের পয় প্রণালী সমূহ প্রথমে একটি নিষ্কাশন কূপ বা আচ্ছাদিত গর্তে ফেলা হতো। সেখানে বর্জ্য পদার্থ থিতিয়ে যেত এবং বর্জ্য জল রাস্তার নালীতে প্রবাহিত হয়ে যেত। সুদীর্ঘ পয় প্রণালীতে কিছু স্থান অন্তর পরিষ্কার করার জন্য নিষ্কাশন কূপও ছিল। এটি পুরাকীর্তির একটি আশ্চর্য নিদর্শন, যেখানে পয় প্রণালীর পাশে পাশে ছোট ছোট পদার্থের স্তূপ ছিল, যার বেশিরভাগই বালুকাময়, যেটি প্রমাণ করে যখন পরিষ্কার করা হতো আবর্জনা স্তূপ তখনই অপসারণ করা হতো না। ঠিক আছে, এখানে এটা কে লেখছে রিসার্চে? আর্নেস্ট ম্যাকে, 1948-এ। তারপর বলছে যে পয় প্রণালী শুধুমাত্র বৃহৎ নগরেই সীমাবদ্ধ ছিল না, ছোট ছোট বসতিতেও ছিল। উদাহরণস্বরূপ লুথালে গৃহাদি কাঁচা ইটে নির্মিত হলেও পয় প্রণালী ছিল পোড়ামাটির ইটের। ঠিক আছে, এখানে দেখো, এখানে উঠান কোথায়, তুমি যে একটা বাড়ির নকশা দেওয়া আছে, ঠিক আছে, একটা বাড়ির নকশা দেওয়া আছে, এখানে বলছে যে উঠান কোথায়, দুটি সিঁড়ি বা কোথায়, গৃহের প্রবেশদ্বারটি কীরূপ। তারপরে দেখো এখানে বলছে এটি মহেঞ্জোদারোর একটি বৃহৎ গৃহের সমমান বিশিষ্ট নকশা। গৃহটি 6 নং কোঠায় একটি কূপ ছিল। ঠিক আছে, তারপরে বলছে, তারপরে কি আছে? দুর্গ। লেফট সাইডে কি দেওয়া আছে? এখানে দুর্গের নকশা। ঠিক আছে, দুর্গের মধ্যে আমরা এমন কিছু গঠন প্রণালীর নিদর্শন দেখি যা সম্ভবত বিশেষ সর্বজনীন স্বার্থে ব্যবহৃত হতো। এগুলির মধ্যে আছে গুদামঘরের বিশাল কাঠামো, যার ইট নির্মিত নিচের অংশ রয়ে গেছে, কিন্তু উপরিভাগ যা সম্ভবত কাষ্ঠ নির্মিত ছিল তা বহু পূর্বে ক্ষয়প্রাপ্ত হয়েছে। এছাড়া রয়েছে বিখ্যাত স্নানাগার। বিশাল স্নানাগারটি ছিল চারপাশে বারান্দা দ্বারা বেষ্টিত উঠানে তৈরি একটি বিশাল আয়তক্ষেত্রাকার জলাশয়। জলাশয়ে যাওয়ার জন্য উত্তর দক্ষিণে দুটি সিঁড়ি জলাধার পর্যন্ত বিস্তৃত ছিল। জলাধারের কিনারায় ইট বসিয়ে এবং জিপসাম নামক খনিজ পদার্থের মিশ্রিত মশলা দ্বারা একে
জল রোধক করা হয়েছে। জলাধারের 3 দিকেই ঘর রয়েছে, যার একটির মধ্যে বিশাল স্তূপ রয়েছে। জলাশয় হতে জল একটি বিশাল নর্দমায় প্রবাহিত হয়ে যেত। রাস্তার অপর পারে উত্তর দিকে একটি ছোট অট্টালিকার 8টি স্নানাগার রয়েছে। সংযোগ পথের দুই পাশে 4টি করে স্নানাগার রয়েছে। প্রত্যেকটি স্নানাগার প্রবাহ প্রণালীর সঙ্গে যুক্ত, যেগুলি সংযোগ পথ বরাবর আর একটি নর্দমার সাথে যুক্ত ছিল। কাঠামোর স্বতন্ত্র রূপ এবং দুর্গ এলাকায় প্রাপ্ত বিশিষ্ট অট্টালিকাসমূহ পণ্ডিতদের অনুধাবন করায় যে এগুলি কোনো বিশেষ রীতি অনুযায়ী আনুষ্ঠানিক স্থানের জন্য ব্যবহার করা হতো। ঠিক আছে, দুর্গের মধ্যে গুদামঘর এবং স্নানাগার ছাড়া আর কোনো কাঠামো আছে কি? তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি হইতে পারে, যে দুর্গের মধ্যে কি কি থাকতো? ঠিক আছে, কি কি থাকতো? গুদামঘর এবং স্নানাগার অবশ্যই থাকতো। ঠিক আছে না? তারপরে নেক্সট আছে সামাজিক ব্যবধানের অনুসন্ধান। সামাজিক ব্যবধানের অনুসন্ধান, এটা কি দিছে পিকচারের মধ্যে? তামার আয়না, তামা দিয়ে আয়না তৈরি করছে, ভাবো। সামাজিক ব্যবধানের অনুসন্ধান, ট্র্যাকিং সোশিয়াল ডিফারেন্সেস। সমাধিস্থল সমূহ, বিউরিয়ালস। সমাধিস্থল সমূহ বা সমাধিকে কি বলা হতো? বিউরিয়াল। পুরাতত্ত্ববিদগণ কোনো একটি নির্দিষ্ট সংস্কৃতির লোকদের মধ্যে কোনো সামাজিক বা আর্থিক ব্যবধান আছে কি না তা জানার জন্য সাধারণত কয়েকটি কৌশল ব্যবহার করেন। এর মধ্যে একটি হল সমাধির বিষয়ে অধ্যয়ন করা, মানে সমাধির বিষয়ে কী করা? রিসার্চ করা। ঠিক আছে, তোমরা সম্ভবত মিশরের বিশাল পিরামিডের সম্পর্কে জানো। এদের মধ্যে কিছু হরপ্পা সভ্যতার সমকালীন এই সকল পিরামিডের মধ্যে বহু রাজকীয় সমাধিও ছিল, যেখানে বিপুল পরিমাণে সম্পদ পুঁতে রাখা হতো। ঠিক আছে, কোথাকার কথা বলছে? মিশরের বিশাল পিরামিডে। হরপ্পা খননস্থলে সমাধির যে নিদর্শন পাওয়া যায় তাতে দেখা যায় মৃতদেহ মাটির গহ্বরে শায়িত করা হতো। কোনো কোনো সময় সমাধি গহ্বরটির নির্মাণ পদ্ধতিতে কিছু পার্থক্য দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে গর্তের ভিতরভাগ ইট দ্বারা গাঁথা হতো। এই পার্থক্যগুলো কি সামাজিক ব্যবধান পরিচয় হতে পারে? আমরা নিশ্চিত নই। বলছে যে কোনো কোনো সমাধিতে মাটিতেই কবর দেওয়া হতো, হ্যাঁ, কোনো কোনো সমাধিতে ইট দ্বারা প্লাস্টার করে বা যেরকম ইট দ্বারা পুঁতে প্রথম ইট দেওয়া হতো, তারপরে সমাধি রাখা হতো। আর মিশরে আমরা যে সমাধি পাওয়া গেছে সেগুলো কি পাথরের কেবিনের মধ্যে সমাধি রাখা হয়েছে। ঠিক আছে, তো তার জন্য বলছে যে এই পার্থক্যগুলো কি সামাজিক ব্যবধানের পরিচয় হতে পারে? সামাজিক ব্যবধান বলতে কি? সমাজের অবস্থা, হ্যাঁ, মিশরের সমাজের অবস্থা আর এখানে হরপ্পার সমাজের অবস্থার মধ্যে কি ব্যবধান থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। সেখানে কফিন ইউজ করা হতো পাথর কেটে, আর টম বানানো হতো, এই যে পিরামিডের টম যে বানাইছে। আর এখানে এরকম কিছু স্পেশালিটি নাই। তাহলে সমাজের মধ্যে পার্থক্য আছে দুইটা সমাজের মধ্যে। ঠিক আছে, কোনো কোনো সমাধিস্থলে রক্ষিত থাকতো মৃৎপাত্র, কোনো কোনো সমাধিস্থলে কী রাখা হতো? মৃৎপাত্র এবং অলঙ্কার আদি সম্ভবত পরকালে ব্যবহার করা যাবে এই বিশ্বাস থেকেই এই প্রথার উদ্ভব। আফটার লাইফ, পরকালের ইংলিশ কি? আফটার লাইফ বা পরকালে ব্যবহার করা যাবে এই বিশ্বাসে মারা যাওয়ার পরে মৃৎপাত্র এবং মৃৎপাত্র বলতে মাটির পাত্র এবং অলঙ্কার আদি দেওয়া হতো, মানে কি? তাদের ফেভারিট জিনিসগুলো। ঠিক আছে, বস্তুত এই প্রথার উদ্ভব নারী পুরুষ উভয়ের সমাধিতেই গয়না পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে অপশনে যদি আসে নারী পুরুষ উভয়ের সমাধিতে কি গয়না পাওয়া গেছিল? তাহলে পাওয়া গেছে বস্তুত। আর 1980 সালে হরপ্পা সমাধি ক্ষেত্রে যে খনন কার্য করা হয়, বস্তুত 1980 সালে হরপ্পার সমাধিক্ষেত্রে যে খনন কার্য করা হয় সেই সময় খননস্থলে একজন পুরুষের মাথার খুলির নিকট হতে একটি অলঙ্কার পাওয়া গেছে। অলঙ্কারটি তিনটি ঝিনুকের বলয় জেপসার পুঁতি। বিলাসিতার অনুসন্ধান, দেখো রাইট সাইডে একটা পিকচার দেওয়া আছে, একটি পালিশ করা চীনেমাটির পাত্র। ঠিক আছে, বিলাসিতার অনুসন্ধান সামাজিক ব্যবধান চিহ্নিত করার অপর একটি কৌশল হলো হস্তকলা শিল্পের অধ্যয়ন। পুরাতত্ত্ববিদগণ তাহলে সামাজিক মাধ্যম চিহ্নিত করার একটি অন্যতম কৌশলের নাম কি?
হস্তকলা শিল্পের অধ্যয়ন, অধ্যয়ন বলতে কি রিসার্চ করা। পুরাতত্ত্ববিদগণ যেগুলোকে মোটামুটিভাবে প্রয়োজনীয় ও বিলাসিতার সামগ্রী এইভাবে শ্রেণী বিভক্ত করেন। প্রথম শ্রেণীতে রয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন সব সামগ্রী যা সাধারণ উপাদান যেমন পাথর বা কাদা দিয়ে অতি সহজেই তৈরি করা যেত। এগুলোর মধ্যে আছে জাতা, মৃৎপাত্র, সূচ, চামড়া, ঘর্ষণকারী বস্তু ইত্যাদি। এই সকল বস্তু সাধারণত সব বসতি অঞ্চলে পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদরা যে সকল সামগ্রীকে বিলাসবহুল উপকরণ মনে করেন, যেগুলো দুষ্প্রাপ্য অথবা মহার্ঘ ছিল এবং যেগুলো আঞ্চলিকভাবে পাওয়া যেত না এবং জটিল কারিগরি প্রযুক্তিতে তৈরি হতো, সুতরাং চীনা মাটির ক্ষুদ্র পাত্রকে এক জাতীয় পদার্থ যা বালু অথবা সিলিকার সাথে রং ও গদ মিশ্রিত করে আগুনের উত্তাপে নির্মাণ করা হতো। ঠিক আছে, হ্যাঁ, গদ মিশ্রিত বলতে আঠা জাতীয় কিছু একটা জিনিস থাকবে। ঠিক আছে, মহার্ঘ মহার্ঘ মনে করা হতো, কেননা এসবের নির্মাণ পদ্ধতি জটিল ছিল। পরিস্থিতি জটিল হয় যখন আমরা দেখি যে বস্তুটি দৈনন্দিন জীবনে ব্যবহার্য, যেমন সুতা কাটার টাকু, সেটিও চীনামাটির মতো দুষ্প্রাপ্য পদার্থ দ্বারা নির্মিত হতো। আমরা কি এদের প্রয়োজনীয় বিলাস উপকরণ হিসাবে শ্রেণীভুক্ত করব? দেখো রাইট সাইডে কি আছে, লেফট সাইডে সঞ্চিত ভাণ্ডারের অর্থ কী? সঞ্চিত ভাণ্ডারের অর্থ যেখানে বস্তু সামগ্রী মানুষ সযত্নে রাখে, যেমন মৃৎপাত্র। এটি সঞ্চিত ভাণ্ডারগুলো অলঙ্কার আদি বা ধাতব সামগ্রী যা ধাতু শিল্পীদের দ্বারা পুনর্ব্যবহারের জন্য সঞ্চিত করা হতো। কোনো কারণে এর প্রকৃত মালিকগুলো পুনরুদ্ধার না করলে এগুলো সেখানেই থেকে যেত যতদিন না পুরাতত্ত্ববিদ এগুলো আবিষ্কার করছে। আচ্ছা, এরপরে এখানে কি হয়েছে, রাইট সাইডে কতটুকু পড়ছিলাম? যদি আমরা এই ধরনের হস্তকলার প্রচলনের ধরন লক্ষ্য করি তাহলে দেখি যে বৃহৎ বসতিযুক্ত অঞ্চলের বিশেষ করে মহেঞ্জোদারো এবং হরপ্পাতে এইসব মূল্যবান পদার্থ দিয়ে তৈরি দুর্লভ বস্তুর প্রচলন সাধারণত কেন্দ্রীভূত ছিল। অন্যান্য ছোট বসতিযুক্ত অঞ্চলে এর চল বিশেষ দেখতে পাওয়া যায় না। উদাহরণস্বরূপ চীনামাটির ক্ষুদ্র মৃৎপাত্র, যা সম্ভবত সুগন্ধি দ্রব্যের পাত্র হিসাবে ব্যবহৃত হতো, সেগুলো হরপ্পা ও মহেঞ্জোদারোতে পাওয়া গেলেও কালীবঙ্গানে পাওয়া যেত না। স্বর্ণের ব্যবহারও সচরাচর ছিল না এবং বর্তমানকালের মতোই সম্ভবত অত্যন্ত মূল্যবান ছিল। হরপ্পার খননস্থল হতে উদ্ধারকৃত স্বর্ণ অলঙ্কারাদি সঞ্চিত ভাণ্ডার হতে পাওয়া গেছে। হরপ্পার খননস্থল হতে উদ্ধারীকৃত স্বর্ণ অলঙ্কারাদি সঞ্চিত ভাণ্ডার হতে পাওয়া গেছে। এবার বলছে শিল্প উৎপাদন বিষয়ে অনুসন্ধান। শিল্প উৎপাদন মানে কি? শিল্প উৎপাদন বিষয়ে অনুসন্ধান। মানচিত্র একে চানহু দারু চিহ্নিত করো। চানহু দারু একটা জায়গা আছে, মানচিত্র একে চিহ্নিত করো। এটি মহেঞ্জোদারোর তুলনায় অতি ক্ষুদ্র বসতি। মহেঞ্জোদারোর বসতির আয়তন কত ছিল? 125 হেক্টর। দেখো এখানে দেওয়া আছে মহেঞ্জোদারোর আয়তন কত ছিল? 125 হেক্টর। আর একটা অতি ক্ষুদ্র বসতি 7 হেক্টরের কম ছিল। তাইলে চানহু দারুর বসতি কত হেক্টর ছিল? 7 হেক্টরের কম, আর সেটা ছিল 125 হেক্টর। যার সম্পূর্ণভাবে কারিগরি শিল্প উৎপাদন, যেমন পুঁতি তৈরি, পুঁতি বলতে এই যে তোমরা যে ইউজ করো মালার পুঁতি, এগুলা পুঁতি তৈরি, ঝিনুক কাটা, ধাতব শিল্প, সিলমোহর, ওজনের যন্ত্রাদি ইত্যাদিতে নিয়োজিত ছিল। পুঁতি তৈরিতে বিভিন্ন উপাদানের ব্যবহার ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন পাথর যেমন কার্নেলিয়া, সুন্দর রক্তবর্ণের পাথরের নাম কার্নেলিয়া, জ্যাসপার, স্ফটিক, স্টিয়েটাইট। বিভিন্ন ধাতু যেমন স্বর্ণ, পিতল, ব্রোঞ্জ ও তামা এবং ঝিনুক, চীনামাটির, পোড়ামাটির ব্যাপক ব্যবহার হতো। কোনো কোনো পুঁতি দুই বা তার বেশি পাথর একসঙ্গে যুক্ত করে তৈরি করা হতো, আর কিছু পাথরের উপরিভাগে স্বর্ণ যুক্তও হতো। এদের আকৃতি ছিল যে বিভিন্ন রকম, যেমন চাকতির গড়ন, চোঙা আকৃতি বিশিষ্ট। ঠিক আছে, এই দেখো মালাটা দেখছো এরকম গোলাকার, পিপা সদৃশ এবং খণ্ডিত। কিছু খোদাই করে বা অঙ্কন করে সাজানো হতো এবং
কোনোটির উপর নকশা খোদিত হতো। উপাদান অনুযায়ী মালার নির্মাণ কৌশলও পরিবর্তিত হয়। স্টিয়ারটাইট একটি অত্যন্ত কোমল পাথর যার উপর সহজেই কাজ করা সম্ভব ছিল। কিছু কিছু পুঁতি স্টিয়ারটাইট চূর্ণের কাদাটে মিশ্রণ হাতেও তৈরি করা হতো। এর ফলে কঠিনতম প্রস্তর হতে তৈরি শুধুমাত্র জ্যামিতিক আকার ছাড়াও বিভিন্ন ধরনের আকার তৈরি সহজ ছিল। প্রাচীন শিল্প প্রযুক্তি নিয়ে অধ্যয়নরত পুরাতত্ত্ববিদগণের নিকট স্টিয়ারটাইট দ্বারা নির্মিত অতি ক্ষুদ্র পুঁতি আজও এক প্রহেলিকা। প্রত্নতত্ত্ববিদের পরীক্ষা নিরীক্ষায় প্রকাশিত হয়েছে যে কার্নিলিয়ানের লাল রংটি উপাদানের বিভিন্ন পর্যায়ে হলুদাভ কাঁচামাল এবং পুঁতি আগুনে গলিয়ে পাওয়া গেছে। তাহলে কার্নিলিয়ানের লাল রংটি কোথা থেকে পাওয়া গেছে? কার্নিলিয়ানের লাল রংটি উপাদানের বিভিন্ন পর্যায়ে হলুদাভ কাঁচামাল এবং পুঁতি আগুনের গলিয়ে পাওয়া গেছে। পুঁতি আগুনে গলানোর পরে সেই রংটা পাওয়া গেছে। পিণ্ডগুলোকে প্রথম পাতলা টুকরো করে রুক্ষ আকার দেওয়া হয় এবং পরে সূক্ষ্মভাবে চূড়ান্ত আকার নিয়ে যাওয়া হয়। প্রেষণা, ঘষা মাজা এবং ছিদ্র করার পর সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ হতো। বিশেষ ধরনের ছিদ্রকরণ যন্ত্র চানহুদারু, লুথাল এবং সম্প্রতি ঢোলাবাড়িতে পাওয়া গেছে। তাহলে পুঁতি ছিদ্র করার যন্ত্র কোথায় পাওয়া গেছে? শুধু ঢোলাবিরা, চানহুদারু, লুথাল এবং ঢোলাবিরা। চানহুদারু একটা জায়গার নাম, যেটা 7 হেক্টরেরও কম, একটু আগে বলছিলাম। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে পুঁতি ছিদ্রকরণের যন্ত্র কোথায় পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে? চানহুদারু, লুথাল। তোমরা যদি মানচিত্র 1-এ নাগেশ্বর ও বালাকোটের অবস্থান নির্দেশ করো, মানে ওইখানে যদি তুমি ম্যাপের মধ্যে তোমরা নাগেশ্বর বালাকোটা দেখতে পাও, তাহলে লক্ষ্য করবে উভয় বসতি সমুদ্র উপকূলে অবস্থিত ছিল। তাহলে হরপ্পা সভ্যতার দুটি নিদর্শন বা অবস্থানের নাম বলো যেগুলো সমুদ্র উপকূলে অবস্থিত ছিল। তাহলে কি হবে? নাগেশ্বর ও পালাকোট। ঠিক আছে, এই স্থানগুলো ঝিনুক দ্বারা তৈরি বিভিন্ন বস্তু, যেমন এই স্থানগুলোতে ঝিনুক দ্বারা তৈরি বিভিন্ন বস্তু পাওয়া যেত, যেমন চুড়ি, হাতা, রত্নখচিত করা জিনিস ইত্যাদি বিশেষ বিশেষ কেন্দ্র, যেখানে হতে তা অন্য বসতিযুক্ত। তাহলে এখানে কোশ্চেন একটা হতে পারে না, ঝিনুক দ্বারা তৈরি বস্তু কোথায় পাওয়া যেত? নাগেশ্বর এবং বালাকোটা। ঠিক আছে, যেখানে হতে অন্য বসতিযুক্ত অঞ্চলে নিয়ে যাওয়া হতো। একইভাবে সম্ভবত চানহুদারু এবং লুথাল থেকে তৈরি পণ্যগুলো বড় শহরে যেমন মহেঞ্জোদারো এবং হরপ্পায় নিয়ে যাওয়া হতো। তাহলে এই মহেঞ্জোদারো এবং হরপ্পায় বিভিন্ন পণ্য মহেঞ্জোদারো এবং হরপ্পায় কোথা থেকে আসতো? লুথাল। বুঝতে পারছো? এরপরে দেখো রাইট সাইডে যে মূর্তিটা দেওয়া আছে সেটা কিসের, সেগুলোর নিচে কি লেখা আছে দেখো, এদের মৃৎপাত্র। এগুলো হলো মৃৎপাত্র। এদের কিছুদিনের জাতীয় সংগ্রহশালা অথবা লুথালের খননস্থলের সংগ্রহশালায় দেখতে পাওয়া যায়। এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? লুথালের সংরক্ষণশালায়। এখন আছে উৎপাদন কেন্দ্রসমূহ চিহ্নিতকরণ। এটা কি আছে এই পিকচারটার ব্যাপারে? হস্তশিল্পের তৈরি এই মূর্তিটা। ঠিক আছে, উৎপাদন কেন্দ্রসমূহ চিহ্নিতকরণ। হস্তশিল্প উৎপাদন কেন্দ্রগুলি চিহ্নিত করার জন্য পুরাতত্ত্ববিদ সাধারণত নিম্নলিখিত বিষয়ের অনুসন্ধান করেন: প্রস্তরপিণ্ড, আস্ত ঝিনুক, তাম্র, যন্ত্রাদির অসমাপ্তি সামগ্রী, পরিত্যক্ত বস্তু এবং বর্জ্য পদার্থের। বস্তুত বর্জ্য হস্তশিল্পের একটি অন্যতম সূচক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কোনো সামগ্রী তৈরির জন্য ঝিনুক অথবা পাথর কাটা হয়, তবে ওই সকল বস্তু কাটা অংশগুলো বর্জ্য হিসাবে। এটা টেরাকোটা ক্ষুদ্রমূর্তি, ঠিক আছে, টেরাকোটার ক্ষুদ্রমূর্তি। ঠিক আছে, তারপরে কইছে যে অংশগুলো বর্জ্য হিসাবে উৎপাদন কেন্দ্রের পাশে পরিত্যক্ত থাকবে। কখনো বড় পরিত্যক্ত অংশগুলো ছোট ছোট বস্তু নির্মাণের জন্য ব্যবহৃত হতো, কিন্তু উৎপাদনস্থলে অতি ক্ষুদ্র টুকরোগুলো পড়ে থাকতো। এই চিহ্নগুলো নির্দেশ করে যে ক্ষুদ্র ও বিশেষ ধরনের কেন্দ্র ছাড়াও হস্তশিল্পের উৎপাদন বৃহৎ নগরসমূহ যেমন মহেঞ্জোদারো এবং হরপ্পাতে হতো। ঠিক আছে, বস্তু সংগ্রহের কৌশল মানে স্ট্র্যাটেজি অফ
প্রডিউসিং ম্যাটেরিয়ালস। এটা স্পষ্টত যে হস্তশিল্প উৎপাদনে নানা ধরনের উপাদান ব্যবহৃত হতো। কিছু সামগ্রী যেমন কাদা স্থানীয়ভাবে উপলব্ধ হলেও বহু উপাদান যেমন পাথর, কাঠ এবং ধাতু পলিগঠিত সমভূমির বাইরে থেকে সংগ্রহ করতে হতো। টেরাকোটা বা পোড়ামাটির নির্মিত গরুর গাড়ির খেলনার প্রতিকৃতি নির্দেশ করে যে একটি লোকজন বা পণ্য দ্রব্য সড়কপথে পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। সম্ভবত সিন্ধু ও উপনদীগুলির পাশাপাশি নদী তীরবর্তী রাস্তা এবং উপকূলীয় রাস্তাগুলি ব্যবহৃত হতো। তাহলে কোন রাস্তাগুলো পণ্য দ্রব্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো? সিন্ধু উপনদীগুলোর পাশাপাশি নদী তীরবর্তী রাস্তা। উপমহাদেশ এবং তার বাইরে থেকে প্রাপ্ত উপকরণ। হস্তশিল্প উৎপাদনের উপাদান হরপ্পাবাসীরা নানা রূপে সংগ্রহ করত। উদাহরণ হিসেবে বলা যেতে পারে এরা নাগেশ্বর এবং বালাকোটে বসতি স্থাপন করে, যেখানে ঝিনুক সহজলভ্য ছিল। তাহলে ঝিনুক কোথায় সহজলভ্য ছিল? আরও অন্যান্য এরূপ স্থান হলো সুদূর আফগানিস্তানে সুরতুখাই। সুরতুখাই কথাটা আগে পাইছিলা? তাহলে আফগানিস্তানের সুরতুখাই, যেটি লাপিস লাজুলি নামে অতি মূল্যবান নীল পাথরের উৎসস্থল। তাহলে কোশ্চেন কি হতে পারে এখানে? তাহলে লাপিস লাজুলি নামে, তাহলে মূল্যবান নীল পাথরের নাম কি? লাপিস লাজুলি। এটা কোথায় মূল্যবান, এটা কোথায় পাওয়া যেত? আফগানিস্তানের সুরতুখাই। হ্যাঁ, তাহলে পাথরের উৎসস্থল এবং লুথাল, যেটি কার্নেলিয়ানের উৎসের নিকট, স্টিয়াটাইট এবং উত্তর গুজরাট এবং ধাতুর প্রাপ্তস্থানের নিকটে ছিল। তাহলে কার্নেলিয়ার উৎসের নিকট, তাহলে কার্নেলিয়া কোথায় পাওয়া যেত? গুজরাটের বারুচে। কার্নেলিয়া কোথায় পাওয়া যেত? হ্যাঁ, স্টিয়াটাইট উৎসের নিকট স্টিয়াটাইট, বারুচে স্টিয়াটাইট এবং তাহলে কার্নেলিয়ার উৎসের নিকট বারুচে, গুজরাটের বারুচ। স্টিয়াটাইট কোথায় পাওয়া যেত? গুজরাটের বারুচে। আর স্টিয়াটাইট কোথায় পাওয়া যায়? দক্ষিণ রাজস্থান, ঠিক আছে। স্টিয়াটাইট হলো দক্ষিণ রাজস্থান এবং উত্তর গুজরাট এবং ধাতু রাজস্থানের প্রাপ্তস্থানের নিকটে ছিল। উত্তর গুজরাট এবং ধাতু কোথায় পাওয়া যেত? রাজস্থানে, ঠিক আছে। কাঁচামাল সংগ্রহের ব্যাপারে আরও একটি সম্ভবপর কৌশল হলো রাজস্থানের ক্ষেত্রী, তামার জন্য। তাহলে তামার জন্য হরপ্পা সভ্যতায় তামার জন্য কোন জায়গাটা বিখ্যাত ছিল? ক্ষেত্রী। এবং দক্ষিণ ভারত স্বর্ণের জন্য অভিযান চালানো। তাহলে দক্ষিণ ভারতে কি পাওয়া যেত? স্বর্ণ। এই অভিযানগুলোর ফলে স্থানীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগ স্থাপিত হয়। যোগাযোগ স্থাপিত হয়। এই অঞ্চলগুলোতে মাঝে মাঝে খুঁজে পাওয়া স্টিয়াটাইট এর ক্ষুদ্র ক্ষুদ্র পুঁতির মতো হরপ্পার হস্তশিল্প এ ধরনের সম্পর্কে ইঙ্গিত দেয়। ক্ষেত্রী অঞ্চলে কিছু প্রমাণ পাওয়া আছে, যে কারণে পুরাতত্ত্ববিদরা একে গণেশ্বর জুতপুরা সংস্কৃতি বলতো। তাহলে কোন অঞ্চলকে পুরাতত্ত্ববিদরা গণেশ্বর জুতপুরা সংস্কৃতি বলতো? আন্ডারলাইন করো। ক্ষেত্রী অঞ্চলে কিছু প্রমাণ আছে, যে কারণে পুরাতত্ত্ববিদরা একে গণেশ্বর জুতপুরা সংস্কৃতি বলতো, ঠিক আছে। কেননা এই সংস্কৃতি স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত মৃৎপাত্র হরপ্পার মৃৎপাত্র থেকে আলাদা ছিল এবং সেখানে তামার সামগ্রীর অসাধারণ ভাণ্ডার পাওয়া যায়। সম্ভবত এই অঞ্চলের অধিবাসীরা হরপ্পাবাসীদের তামা সরবরাহ করত, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, এটা হরপ্পা সভ্যতা পশ্চিম এশিয়ার পুরো মানচিত্র, এটা দেখতে পাচ্ছ। দূরবর্তী এলাকার সাথে যোগাযোগ। দূরবর্তী এলাকার সাথে কীভাবে যোগাযোগ হতো? সাম্প্রতিককালে পুরাকীর্তিক সংক্রান্ত আবিষ্কার ইঙ্গিত করে যে সম্ভবত আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্ত ওমান হতেও তামা সংগ্রহ করা হতো, ঠিক আছে। আর রাসায়নিক বিশ্লেষণ প্রমাণ করে যেহেতু ওমানের তামা ও হরপ্পার হস্তশিল্প উভয়তেই দস্তার চিহ্ন আছে, উভয়ের উৎস একই। তাছাড়া সম্পর্কের অন্যান্য প্রমাণও আছে। ওমানের খনন স্থলে ঘন স্তরযুক্ত কালো মাটির ল্যাবযুক্ত বড় একটি বিশেষ ধরনের হরপ্পার পাত্র পাওয়া গেছে। এই ধরনের ঘন প্রলেপ তরল পদার্থের চুইয়ে পড়া রোধ করে। আমরা জানি না এই ধরনের পাত্রে কি বহন করা হতো, তবে সম্ভবত ওমানের তামার জন্য হরপ্পাবাসীরা এই পাত্রগুলো বিনিময় করত। খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে মেসোপটেমীয় গ্রন্থগুলো থেকে জানা যায় তামা আনা হতো মগান নামে একটি অঞ্চল থেকে। তাহলে খ্রিস্টপূর্ব কত শতাব্দী মেসোপটেমিয়ার গ্রন্থ থেকে কি জানা যায়, বা খ্রিস্টপূর্ব কত শতাব্দীতে তামা আনা হতো?
শতাব্দীতে। মেসোপটেমীয় গ্রন্থগুলি থেকে জানা যায়, তাহলে মেসোপটেমীয় গ্রন্থগুলি খ্রিস্টীয় তৃতীয় সহস্রাব্দে ছিল, ঠিক আছে। তারা আনত কোন অঞ্চল থেকে? মগান নামে এক অঞ্চল থেকে। আন্ডারলাইন করছো? যা সম্ভবত উমানের একটি নাম। এটা সত্যি চমকপ্রদ ছিল যে মেসোপটেমিয়ায় প্রাপ্ত তামার ও দস্তার অংশ ছিল অন্যান্য পুরাতাত্ত্বিক আবিষ্কার যা দূরবর্তী অঞ্চলের সাথে যোগাযোগ নির্দেশ করে। তার মধ্যে হরপ্পা সিলমোহর, ওজন মাপক, তারপরে পাশা ও এবং পুঁতি ছিল। এই পরিপ্রেক্ষিতে এটা বিশেষভাবে লক্ষণীয় মেসোপটেমিয়ার গ্রন্থে দিলমুন সম্ভবত বাহরিন দ্বীপ। তাহলে মেসোপটেমিয়ার গ্রন্থে দিলমুন কাকে বলা হতো? বাহরিন দ্বীপকে। মগান এবং মেলুহা যা সম্ভবত হরপ্পা অঞ্চলের হিসাবে পরিচিত অঞ্চলের সাথে মেসোপটেমিয়ার যোগাযোগের কথা উল্লেখ করা হয়েছে। এতে মেলুহায় উৎপাদিত পণ্যের মধ্যে কার্নেলিয়ান, লাপিস লাজুলি, তামা, সোনা এবং বিভিন্ন প্রকারের কাঠ উল্লেখযোগ্য ছিল। মেলুহা সম্পর্কে মেসোপটেমিয়ার একটি শ্রুতি রয়েছে, তোমার পাখি হাজা পাখি হোক, এর কণ্ঠস্বর রাজার মহলে ধ্বনিত হোক। কোনো পুরাতত্ত্ববিদের মতে হাজা পাখি হলো ময়ূর, ঠিক আছে। তাহলে হরপ্পা সভ্যতায় হাজা পাখিকে কি বলা হয়? ময়ূর। পাখিটির নাম কি তার ডাক অনুযায়ী দেওয়া হয়েছিল, সম্ভবত উমান, বাহরিন অথবা মেসোপটেমিয়ার গ্রন্থে মেহুলাকে নাবিকদের দেশ বলে অভিহিত করা হয়েছে। তাহলে মেসোপটেমিয়ার গ্রন্থে মেহুলাকে কার দেশ বলে অভিহিত করা হয়েছে? হ্যাঁ, কোন গ্রন্থে? উমান, বাহরিন অথবা মেসোপটেমিয়ার গ্রন্থে, ঠিক আছে। মেহুলাকে নাবিকদের দেশ বলা হয়েছে। পাশাপাশি আমরা সিলমোহরের নৌকা এবং জাহাজের চিত্র পাই, ঠিক আছে। লেফট সাইডে কি লেখা আছে? গোলাকার পার্সিয়ান উপসাগরীয় সিলমোহর। এই যে চিত্রটা, সেটা কিসের সিলমোহর? গোলাকার পার্সিয়ান উপসাগরীয় সিলমোহর, যা বাহরাইন এ পাওয়া যায়। তাহলে উপসাগরীয় সিলমোহর, গোলাকার পার্সিয়ান উপসাগরীয় সিলমোহর কোথায় পাওয়া যায়? বাহরাইনে পাওয়া যায়। বাহরাইন একটা জায়গার নাম, ঠিক আছে। কখনো কখনো হরপ্পা নিদর্শন বহন করে। লক্ষণীয় ঘটনা এই যে স্থানীয় দিলমুন ও ওজন মাপক হরপ্পার আদর্শমান অনুসরণ করত। স্থানীয় দিলমুন ওজন মাপক হরপ্পার আদর্শমান অনুসরণ করত। একটি নৌকা চিত্রিত সিলমোহর, এই দেখো, এই যে নিচের যে চিত্রটা, সেটা কি চিত্র? এটা নৌকা চিত্রিত। ঠিক আছে, এই যে এই পাথরটার মধ্যে নৌকার চিত্র আছে, দেখো, ঠিক আছে। ঠিক আছে, এটা এই পৃষ্ঠার শেষ না? তারপর দেখো নেক্সট পেজে সিলমোহর লিপি ও ওজন মাপক, সিলমোহর ও মুদ্রাঙ্কন বলছে দূরবর্তী স্থানে বা দেশের সাথে যোগাযোগের ক্ষেত্রে সিলমোহর ও মুদ্রণ ব্যবহৃত হতো। কল্পনা করো, এক থলে ভর্তি বস্তু এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হচ্ছে। এর মুখ দড়ি দিয়ে বাঁধা হয়, গাঁটটি সিক্ত কাদামাটি দ্বারা যুক্ত পাতে এক বা একাধিক সিলমোহর চাপানো হয়েছে, ঠিক আছে। সিলমোহর মানে কি কইছে? কল্পনা করো, একটা থলে ভর্তি বস্তু এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হচ্ছে। থলে ভর্তি বলতে বস্তা, ঠিক আছে। তো এর মুখ কি দিয়ে বাঁধা হয়? দড়ি দিয়ে। আর গাঁটটি সিক্ত কাদামাটি দ্বারা, গাঁটটি বলতে ওই যে দড়িটা দিয়ে গাঁট দেওয়া হয় না, হ্যাঁ, আমরা বাঁধি না, তো গাঁটটার মধ্যে মানে দড়িটার মধ্যে সিলমোহর মারা খাওয়া হয়। কিতা দিয়া? কাদামাটি দ্বারা যুক্ত, সিক্ত কাদামাটি, শক্ত মানে আঠা জাতীয় আর কি। গাঁটটি সিক্ত কাদামাটি দ্বারা যুক্ত পাতে এক বা একাধিক সিলমোহর চাপানো হয়, এভাবে চেপা ধরা হয়, ঠিক আছে। যার ফলে মাটিতে সিলমোহরের ছাপ পড়েছে। বস্তুটা যদি সিলমোহর অঙ্কিত ছাপসহ গন্তব্যস্থলে পৌঁছাতো, সেক্ষেত্রে ধরে নেওয়া হতো এতে কোনো অবৈধ হস্তক্ষেপ করা হয়নি। মুখবন্ধনটি প্রেরকের পরিচিতি বহন করত, ঠিক আছে। কে পাঠাইছে সেই সিলমোহর দেখলেই বোঝা যেত। আর সেটাও বোঝা যেত যে মাঝপথে কেউ এটার সঙ্গে হেরাফেরি করছে কিনা, মানে সেটা খোলার চেষ্টা করেছে কিনা, ঠিক আছে। এক রহস্যময় লিপি, সাধারণত হরপ্পা সিলমোহরে একটি পংক্তি লেখা হতো, হ্যাঁ, যা সম্ভবত মালিকের নাম ও পদবি বহন করত। পণ্ডিতরা এই বিষয়ে ইঙ্গিত করেন যে অলঙ্করণ সাধারণত কোনো পশু, অলঙ্করণ সাধারণত কোনো নিরক্ষর ব্যক্তিবর্গের কাছে একটা পদ বহন করত। নিরক্ষর ব্যক্তিদের কাছে এই যে সিলমোহরটা একটা পদ বহন করত। অধিকাংশ উৎকীর্ণ লিপি সংক্ষিপ্ত ছিল। সবচেয়ে বড় লিপিতে প্রায় 26টি চিহ্ন ছিল। তাহলে হরপ্পা সভ্যতার
সবচেয়ে বড় লিপিতে কয়টি চিহ্ন ছিল? 38টি। যদিও অদ্যাবধি লিপিগুলোর অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি। তাহলে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার কি করা কি সম্ভব হয়েছে? সম্ভব হয়নি। এটি স্পষ্টই বর্ণমালা জাতীয় নয়, এগুলা বর্ণমালা জাতীয় নয়। অপশনে যদি আসে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার লিপিগুলো বর্ণমালা জাতীয় না, কোনটা হবে অপশন? বর্ণমালা জাতীয় নয়। নয়। সেগুলো কি জাতীয়? প্রতীক। যেখানে প্রত্যেকটি প্রতীক ক্ষেত্রে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণকে চিহ্নিত করে। কেননা এটি প্রচুর প্রায় 775 থেকে 400 চিহ্ন ছিল। 375 থেকে 400 চিহ্ন ছিল। এটি সুস্পষ্ট যে লিপিটি ডান দিক থেকে বাঁদিকে লেখা হতো। তাহলে হরপ্পা সভ্যতায় যে লিপিটি পাওয়া গেছে সবচেয়ে বড় লিপি, সেটার মধ্যে কয়টা চিহ্ন ছিল? 26টি চিহ্ন ছিল। আর যে যদিও অদ্যাবধি লিপিগুলো পাঠোদ্ধার সম্ভব হয়নি, এটি স্পষ্টত বর্ণমালা জাতীয় নয়, কেননা এটি প্রচুর প্রায় 375 থেকে 400টি চিহ্ন ছিল। কয়টা চিহ্ন ছিল টোটাল? 375। আর সবচেয়ে বড় লিপিতে কয়টা চিহ্ন ছিল? 26টা। আর টোটাল কয়টা চিহ্ন ছিল? 375 থেকে 400টি। দুইটা কিন্তু দুই রকম। বলছি সবচেয়ে বড় লিপিতে কয়টা চিহ্ন ছিল? 26টি। আর সব বর্ণমালা স্পষ্টত এগুলো বর্ণমালা নয়, জাতীয় নয়, কেননা প্রচুর পরিমাণে চিহ্ন পাওয়া গেছে। এটা সুস্পষ্ট যে লিপিটি ডান দিক থেকে বাঁ দিকে, আমরা যে লিখি বাঁ দিক থেকে ডান দিকে লিখি, খেয়াল করছো? আমরা কোনখান থেকে লিখি? তাহলে কোনখান থেকে কোনখানে লিখি? আর তারা কোনখান থেকে লিখতো? উল্টা, ডান দিক থেকে বাঁ দিকে। ফলে ডান দিকে পরিসর বেশি থাকতো আর বাঁ দিকে সংকুচিত থাকতো। ফলে মনে হয় খোদাইকারী ডান দিক হতে লেখা শুরু করে বাঁ দিকে যেতে স্থান সংকুলন হতো না, মানে স্থান মানে জায়গা বেশি পাওয়া যেত না। এবার দেখা যাক কত ধরনের বস্তুর উপর লেখা আবিষ্কৃত হয়েছে। এই যে লেখাগুলো কত ধরনের বস্তুর উপর আবিষ্কৃত হয়েছে। সিলমোহরের উপর আবিষ্কৃত হয়েছে, তামার পাত্রের উপর আবিষ্কৃত হয়েছে, বয়ামের উপর, বয়াম বলতে ওই যে আমরা যে জিনিসপত্র রাখি বয়াম আর কি, বয়ামের উপর আবিষ্কৃত হয়েছে। বয়ামের ব্যাগ, টেরাকোটা ও তাম্রফলক, অলঙ্কার, অস্থিদণ্ড, এমনকি প্রাচীরপত্রও এর অন্তর্ভুক্ত ছিল। স্মরণে রাখা দরকার, নষ্টপ্রায় বা বিনাশশীল বস্তুর উপরও লিপি উৎকীর্ণ হতো। এর মানে কি? এই ছিল যে সাক্ষরতার হার ব্যাপক ছিল, মানে সবাই পড়াশোনা করতে পারতো, ওই যে লিপিগুলো পড়তে পারতো, মানে নিরক্ষর ছিল না বেশি। ওজন মাপক এবং চার্ট নামক ঘনকাকৃতি কোনো চিহ্নহীন প্রস্তরে নির্মিত ওজনের একটি পরিশুদ্ধ বিধি ব্যবস্থার দ্বারা বিনিময় ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হতো। তাহলে ওজন কীভাবে মাপা হতো? চার্ট নামক ঘনাকাকৃতি মানে কি? ঘনাকাকৃতি, ঘনকের মতন আকৃতি, ঘনকের মতন, যার কয়টাতে মানে লুড্ডু আছে না, লুড্ডুর ছক্কাটার মতন, ঠিক আছে। চার্ট নামক ঘনাকাকৃতি কোনো চিহ্নহীন প্রস্তরে নির্মিত ওজনের একটি পরিশুদ্ধ বিধি ব্যবস্থার দ্বারা নিয়ম ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হতো। স্বল্প পরিমাণের ওজন ছিল দ্বিচল বিশিষ্ট, ঠিক আছে, যেখানে উচ্চ পরিমাপগুলো সম্ভবত দশমিক প্রথাকে অনুসরণ করত। ছোট মাপের ওজনগুলো সম্ভবত অলঙ্কার বা পুঁতির ওজন মাপার জন্য ব্যবহৃত হতো। ধাতব তুলাদণ্ডও পাওয়া গেছে। তাহলে সে হরপ্পা সভ্যতায় ধাতব তুলাদণ্ড পাওয়া গেছে কি গেছে না? গেছে। প্রাচীন শাসক, হরপ্পা সমাজে জটিল সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকরী করার ইঙ্গিত পাওয়া গেছে। হরপ্পা সমাজে জটিল সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকরী করার ইঙ্গিত পাওয়া গেছে। উদাহরণস্বরূপ বিভিন্ন মৃৎপাত্র, সিলমোহর, ওজন মাপক এবং ইট দ্বারা নির্মিত হরপ্পার হস্তশিল্পে এক অত্যাশ্চর্য সমারোহ বিশিষ্টতা দেখতে পাওয়া যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য ইট যা কোনো একটি মাত্র অঞ্চলে নির্মিত হতো, কিন্তু জম্মু থেকে গুজরাট পর্যন্ত সমগ্র অঞ্চলে তার সমান অনুপাত ছিল। আমরা আরও লক্ষ্য করেছি বসতিগুলো নির্দিষ্ট অঞ্চলে সুকৌশলে বিভিন্ন কারণে স্থাপন করা হয়। পাশাপাশি ইট তৈরি, বিশাল প্রাচীর এবং ভিত্তিভূমি তৈরি করার জন্য শ্রমিক জোগাড় করা হতো। কারা এই কাজগুলো সংগঠিত করত? প্রাসাদ ও নৃপতিগণ। এখন প্রাসাদ আর নৃপতিগণ সম্পর্কে, নৃপতি মানে কি? রাজা। যদি আমরা শক্তির কেন্দ্রের দিকে দৃষ্টিপাত করি বা ক্ষমতাশালী ব্যক্তিবর্গকে বর্ণনার প্রয়াস করি, তাহলে পুরাতাত্ত্বিক তথ্য
পঞ্জি আমাদের তাৎক্ষণিক উত্তর প্রদান করে না। মহেঞ্জোদারোর একটি সুবিশাল ইমারতকে পুরাতত্ত্ববিদরা প্রাসাদ বলে আখ্যায়িত করলেও এর সাথে যুক্ত দৃষ্টি আকর্ষক কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। একটি প্রস্তর মূর্তিকে পুরোহিত রাজা বলে আখ্যায়িত করা হয় এবং আজও সেটি পুরোহিত রাজা হিসেবে পরিচিত। এর কারণ হলো পুরাতত্ত্ববিদরা মেসোপটেমিয়ার ইতিহাস এবং এর পুরোহিত রাজাদের সাথে পরিচিত ছিল, আর তারা সিন্ধু সভ্যতায় ও এর সাদৃশ্য খুঁজে পান। আমরা দেখতে পাবো যে সকল রাজনীতি হরপ্পা সভ্যতায় প্রচলিত ছিল তা অদ্যাবধি সম্পূর্ণভাবে বোঝা যায়নি। এগুলো জানার জন্য কোনো উপায় নেই, কারণ এগুলো যারা সম্পাদন করত তারা রাজনৈতিক ক্ষমতারও অধিকারী ছিল। কিছু পুরাতত্ত্ববিদ এই অভিমত পোষণ করেন যে পুরাতত্ত্ববিদ মানে কি, যারা এইসব জিনিস নিয়ে পর্যালোচনা করেন, ঠিক আছে, মাটির নিচে সঞ্চিত যে জিনিসগুলো বা পাওয়া গেছে যে জিনিসগুলো, করেন যে হরপ্পা সমাজে কোনো শাসক ছিল না এবং প্রত্যেকের সমান মর্যাদা ছিল, অনেকে মনে করে, ঠিক আছে। আর যে হরপ্পা সভ্যতার যেসব জিনিস, যে ইতিহাস, সেটা তো সব অনুমানমূলকই, মনে করা হতো, মনে হয়, এরকম লেখা থাকবে দেখো, কারণ সেগুলো কিসের উপর ডিপেন্ড ছিল, বিভিন্ন উপাদানের উপর। ইতিহাসটা কি লেখা ছিল, লিখিত ইতিহাস পাওয়া যায়নি, পুরাতত্ত্ববিদরা সেগুলা রিসার্চ করে বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে একটা আইডিয়া ধারণা করছে, তার জন্য এরকম বলছে। অন্যরা মনে করেন যে সেখানে কোনো একজন নয়, কিন্তু বেশি শাসক ছিল, এদের বেশি শাসক ছিল। যেমন মহেঞ্জোদারো ও হরপ্পাতে পৃথক শাসক ছিল, কারণ মহেঞ্জোদারো এবং হরপ্পা সিন্ধু নদের এপার ওপারে অবস্থিত ছিল। পশ্চিম প্রান্তে কী ছিল, উত্তর পশ্চিম দিকে হরপ্পা সভ্যতা, আর দক্ষিণ পূর্ব দিকে সিন্ধু সভ্যতা, ঠিক আছে। অন্য আরও কিছু সংখ্যক পুরাতত্ত্ববিদ হস্তশিল্পের সাদৃশ্য, পরিকল্পিত বসতি, ইটের আয়তনের নির্ধারিত মান অনুযায়ী তার অনুপাত ও কাঁচামালের উৎসের নিকট বসতি স্থাপন ইত্যাদি প্রমাণের উপর ভিত্তি করে এই যুক্তি উপস্থাপন করেন যে সেখানে একটি রাষ্ট্র ছিল, রাষ্ট্র মানে দেশ ছিল, ঠিক আছে। তারপর বলছে যে এ যাবৎ শেষ অনুমানটি আপাতত দৃষ্টিতে সর্বাপেক্ষা যুক্তিসঙ্গত মনে হয়, যেহেতু এটি সম্ভব নয় যে সমগ্র জনসম্প্রদায় একত্রে মিলিতভাবে এই জটিল সিদ্ধান্ত গ্রহণ করে এবং কার্যকর হয়েছে। সভ্যতা পরিসমাপ্তি, কীভাবে সভ্যতাটা ধ্বংস হয়েছে, শেষ হয়েছে, এই তথ্যের প্রমাণ আছে যে আনুমানিক 1800 খ্রিস্টাব্দ পূর্ব পর্যন্ত চুলিস্তান এর মতো অঞ্চলের অধিকাংশ পরবর্তী হরপ্পা বসতি পরিত্যক্ত হয়। পাশাপাশি গুজরাট, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশের নতুন বসতিগুলোতে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। যে স্বল্প কয়েকটি হরপ্পা সভ্যতা স্থলের 1900 মানে 1900 খ্রিস্টপূর্বকালের পরেও অস্তিত্ব বজায় ছিল, যে সকল স্থানে বস্তুগত সংস্কৃতি পরিবর্তন সাধিত হয়, সভ্যতাটির স্বাতন্ত্র্যসূচক হস্তশিল্প যেমন ওজন মাপক, সিলমোহর, বিশেষ ধরনের পুঁতি, লেখনী বলতে লেখনী যেটা দিয়ে লেখা হয়, লেখনী, দূর দূরান্তের বাণিজ্য এবং কারিগরি বিশেষজ্ঞতা অপসৃত হয়। সাধারণত খুব অল্প পরিমাণ জিনিস তৈরিতে খুব কম উপকরণ ব্যবহার করা হতে থাকে। গৃহ নির্মাণ পদ্ধতির মান নিম্নগামী হতে লাগলো এবং বৃহৎ মাপের সার্বজনীন ইমারত নির্মাণ স্তব্ধ হয়ে যেতে লাগলো। সামগ্রিকভাবে হস্তশিল্প এবং বসতি একটি গ্রামীণ জীবনের ইঙ্গিত বহন করে, যাকে বিলম্বিত হরপ্পা বা উত্তরসূরি সংস্কৃতি বলা হয়। তাহলে বিলম্বিত হরপ্পা কাকে বলা হয়? উত্তরসূরি সংস্কৃতিকে। উত্তরসূরি সংস্কৃতি কি? বিলম্বিত হরপ্পাকে বা উত্তর হরপ্পা বা হরপ্পার পরবর্তী হরপ্পাকে, ঠিক আছে, সময়কে। কীভাবে এই পরিবর্তন সাধিত হয়, অনেক ব্যাখ্যা উপস্থাপিত করা হয়েছে। কীভাবে চেঞ্জেস হয়েছে সেটার অনেকগুলো কারণ ব্যাখ্যা করা হয়েছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তন, অরণ্যের বিনাশ, বারবার বন্যা, নদীসমূহের গতি পরিবর্তন অথবা শুষ্ক হয়ে যাওয়া, ভূমির অতিরিক্ত ব্যবহার ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। এগুলির মধ্যে কিছু কারণ কিছু বসতির ক্ষেত্রে সঠিক হলেও এর কোনোটাই সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার কারণ হিসেবে যথেষ্ট নয়, ঠিক আছে। এটি প্রতিপন্ন হয় যে হরপ্পা সভ্যতার রাজ্যের শক্তিশালী ঐক্যবদ্ধ মেলবন্ধনের উপাদানগুলো দুর্বল হতে থাকে এবং এটি ধ্বংসের দিকে ধাবিত হয়। মানে কি কইছে, সভ্যতার রাজ্যের শক্তিশালী ঐক্যবদ্ধ মেলবন্ধনের উপাদানগুলো দুর্বল হতে থাকে, যেগুলো তারা ইউনিটি ছিল তাদের মধ্যে, সেগুলো দুর্বল হতে থাকে, এটি ধ্বংসের দিকে ধাবিত করে। এর প্রমাণ হলো সিলমোহর, লিপি, স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যযুক্ত পুঁতি ও মৃৎপাত্রাদির অপসৃত হওয়া, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া,
ঠিক আছে, একটি নির্ধারিত মান অনুসারে ওজন ব্যবস্থা থেকে আঞ্চলিক ওজন ব্যবস্থায় পরিবর্তিত হওয়া এবং নগরসমূহের পতন ও পরিত্যক্ত হওয়া। উপমহাদেশটিকে নতুন সম্পূর্ণ অঞ্চলের নূতন নগরসমূহে পত্তনের জন্য হয়তো এক সহস্রাব্দ অপেক্ষা করতে হয়েছে, মানে অনেক হাজার হাজার বছর অপেক্ষা করতে হয়েছে এই ধ্বংসের লীলায়, মানে ধ্বংস হওয়ার জন্য। কিন্তু যে মহেঞ্জোদারো যে ফিল্মটার ভিতরে দেখা যাচ্ছে যে ওয়েদার চেঞ্জিং আর বারবার বন্যা হওয়ার কারণে হয়েছে। ঠিক আছে, এখানে পরিচিত বিভিন্ন কারণ হতে পারে, সব কারণেই হয়েছে, একটা নির্দিষ্ট কারণে হয়েছে না, কারণ এটা তো আইডিয়া কইরা কইতে আছে। ঠিক আছে, তার ধারণা, কারণ ওই সময় তো কেউ প্রেজেন্ট ছিল না বা লিখিত কোনো তথ্য ছিল না। লিখিত তথ্য থাকলেও সেগুলো পাঠোদ্ধার করা সম্ভব না, ওইগুলা লিপি না, ওইগুলা প্রতীক চিহ্ন ছিল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ইট, পুঁতি, পাথর বা হরপ্পা সভ্যতা পুরো চ্যাপ্টার। ঠিক আছে, নেক্সট পেজে যাও। হরপ্পা সভ্যতার আবিষ্কার, স্যার এই জায়গা এটা কি আছে? আগ্রাসনের প্রমাণ। আচ্ছা, এটা পড়ি। বলছে যে মৃত মানবের গলিপথ বা ডেডম্যানস লেন হচ্ছে একটি সংকীর্ণ পথ যা হতে 6 ফুট চওড়া, 3 হতে 6 ফুট চওড়া, যেখানে পথটি পশ্চিম প্রান্তে ঘুরে গেছে, সেখানে 4 ফুট 2 ইঞ্চি গভীর করটির অংশ, বৃক্ষের অস্থিসমূহ এবং একটি প্রাপ্তবয়স্ক মানুষের ঊর্ধ্ববাহুর অংশ অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আবিষ্কৃত হয়েছে। মৃতদেহটি চিত হয়ে আড়াআড়িভাবে পথটিতে শায়িত ছিল। এর 15 ইঞ্চি দূরত্বে ছোট্ট করটির অংশবিশেষ ছিল। এই দেহাবশেষগুলোর জন্য ওই পথটির নাম করা হয়েছে। 1931 জন মার্শালের মহেঞ্জোদারো ও সিন্ধু সভ্যতার পুস্তক হতে গৃহীত। এই কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? 1931 সালে জন মার্শাল মহেঞ্জোদারো এবং সিন্ধু সভ্যতার পুস্তক লেখছে, সেই পুস্তক থেকে এই কথাটি নেওয়া হয়েছে। 1925 সালে ওই একই স্থান হতে অলঙ্কার পরিহিত অবস্থায় গায়ের মধ্যে অলঙ্কার পরানো 16টি নরকঙ্কাল আবিষ্কৃত হয়। কয়টা? 16টি। অনেক পরে ASI এর সর্বাধ্যক্ষ REM হুইলার এই পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর সাথে উপমহাদেশের সর্বপ্রাচীন গ্রন্থ ঋগ্বেদের সম্পর্ক স্থাপনের প্রয়াস করেন। তিনি লিখেছেন, ঋগ্বেদে পুরু কথাটির উল্লেখ রয়েছে যার অর্থ কেল্লা, দুর্গ অথবা দুর্ভেদ্য স্থান। তাহলে ঋগ্বেদে পুরু কথাটির অর্থ কি? কেল্লা, দুর্গ অথবা দুর্ভেদ্য স্থান। আর্যদের যুদ্ধদেবতা ইন্দ্রকে বলা হয়েছে পুরন্দর অর্থাৎ দুর্গ ধ্বংসকারী কোথায় ছিল এই দুর্গসমূহ? অতীতে মনে করা হয়েছে এগুলো কোনো পৌরাণিক কাহিনী, কিন্তু সাম্প্রতিক হরপ্পা খননকার্য সমস্ত চিত্রটি পাল্টে দিয়েছে। এখানে আমরা একটি উন্নত মানের অনার্য ধরনের সভ্যতার সন্ধান পাই, যেটি বিশাল দুর্গ নির্মাণ করত। এই সুদৃঢ় প্রতিষ্ঠিত সভ্যতাটি কীভাবে ধ্বংসপ্রাপ্ত হলো? জলবায়ু, অর্থনৈতিক ও রাজনৈতিক অবক্ষয় একে দুর্বল করতে পারে, তবে এর চূড়ান্ত বিলুপ্তি সম্ভবত সুচিন্তিত এবং বৃহৎ আকারে ধ্বংসের মাধ্যমে সম্পন্ন হয়েছে। নিছক এটা মনে করা কোনো সম্ভাবনা নেই যে মহেঞ্জোদারোর শেষ পর্যায়ে পুরুষ, মহিলা এবং শিশুদের নির্বিচারে হত্যা করা হয়। মহেঞ্জোদারোর শেষ পর্যায়ে পুরুষ, মহিলা এবং শিশুদের কীভাবে নির্বিচারে হত্যা করা হয়? আনুষঙ্গিক প্রমাণাদিতে ইন্দ্রকেই অভিযুক্ত মানা হয়। REM হুইলার এর হরপ্পা 1946, প্রাচীন ভারত 1947 হতে এই কথাগুলো গৃহীত হয়েছে। ঠিক আছে, 1960 সালে জর্জ ডালেস নামে এক পুরাতত্ত্ববিদ মহেঞ্জোদারো নির্বাচিত হত্যাকাণ্ডের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দেখিয়েছেন যে নরকঙ্কালগুলো পাওয়া গেছে সেগুলো একই সময়ের নয়, যদিও এর মধ্যে কিছু নিশ্চয়ই হত্যার ইঙ্গিত বহন করে। অধিকাংশ অস্থির স্তূপ যার উল্লেখ করা হচ্ছে তা অনুভাবিত করে যে সমাধিস্থলগুলো অত্যন্ত যত্নহীন এবং শ্রদ্ধাহীনতার সাথে তৈরি করা হয়েছে। নগরগুলোর অন্তিম সময়ের সঙ্গে সম্পর্কিত বিনাশের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিস্তৃত ভস্মীকরণেরও কোনো চিহ্ন পাওয়া যায়নি। বর্ম পরিহিত এবং চতুষ্পার্শ্বে অস্ত্রশস্ত্র পরিবৃত কোনো যোদ্ধার শবদেহও পাওয়া যায়নি। দুর্গ, যেটি নগরের সর্বাপেক্ষা দুর্ভেদ্য অংশ, সেটিও শেষ প্রতিরোধের কোনো চিহ্ন বহন করে না।
ঠিক আছে, এই যে G.F. ডেলসের দ্য মিথিক্যাল ম্যাসকেয়ার অ্যাট মহেঞ্জোদারো 1960 থেকে গৃহীত এই কথাটা। ঠিক আছে, এখন তোমরা দেখতে পাচ্ছ তথ্যের সযত্ন পুনঃ পরীক্ষা নিরীক্ষা কখনো কখনো পরিবর্তিত ব্যাখ্যাকে পাল্টে দিতে পারে। মানে কি, যদি তথ্যকে সযত্নে আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হয়, হ্যাঁ, তার ব্যাখ্যা আগের ব্যাখ্যাটা পাল্টে দিতে পারে, নতুন ব্যাখ্যাও দিতে পারে। ঠিক আছে, হরপ্পা সভ্যতার আবিষ্কার কীভাবে হয়েছে, ডিসকভারিং দ্য হরপ্পান সিভিলাইজেশন। এখন অবধি আমরা হরপ্পা সভ্যতার দিকগুলো পরীক্ষা করে দেখেছি, মানে বিভিন্ন দিকগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে কীভাবে পুরাতত্ত্ববিদগণ বস্তুর অংশবিশিষ্টাংশ হতে প্রমাণ জোগাড় করে একটি চিত্তাকর্ষক ইতিহাস ভিন্ন ভিন্ন অংশকে একত্রিত করেছেন। যাই হোক, এর আরও একটি কাহিনীও আছে, কীভাবে পুরাতত্ত্ববিদগণ সভ্যতা থেকে আবিষ্কার করছে। ঠিক আছে, এটা তো আমরা পড়ছি না আগে। হরপ্পার নগরসমূহ যখন ধ্বংসপ্রাপ্ত হয়, মানুষ ধীরে ধীরে সেই সম্বন্ধে পুরোপুরি বিস্মিত হয়ে পড়ে। কয়েক সহস্রাব্দ পরে মানুষ যখন আবার সেই স্থানে বসবাস করতে শুরু করে, তারা বুঝে উঠতে পারেন যে হঠাৎ মাটির তলদেশ থেকে উঠে আসা এই সকল আশ্চর্য হস্তশিল্প নিয়ে কি করবে, যা বন্যার জলে ভেসে এসেছে, অথবা ভূমিক্ষয়ের ফলে অনাবৃত হয়েছে, অথবা জমি কর্ষণের সময় বা ধনরাশির সন্ধানে ভূমি খনন করার সময় দৃষ্টিগোচর হয়েছে। কেনিংহামের বিভ্রান্তি। এএসআই এর প্রথম মুখ্য অধিকর্তাকে কেনিংহাম। 19 শতকের মধ্যভাগে যখন প্রত্নতাত্ত্বিক খনন শুরু করেন, তখন প্রত্নতত্ত্ববিদরা অনুসন্ধান কার্যের পথ প্রদর্শক হিসাবে লিখিত সূত্রকে, মানে লিখিত সূত্র কোনটাকে বলা হয়, সাহিত্য অভিলিখন, অধিক প্রাধান্য দেয়। বস্তুত কেনিংহামের মূল আকর্ষণ ছিল প্রাচীন ঐতিহাসিক, আনুমানিক খ্রিস্টপূর্ব 6শ শতক, খ্রিস্টীয় 4র্থ শতাব্দী এবং পরবর্তী যুগের প্রতি। তিনি চীনা বৌদ্ধ তীর্থযাত্রীদের যারা এই উপমহাদেশে 4র্থ ও 7ম শতাব্দীতে পর্যটন করতে এসেছিল, তাদের রেখে যাওয়া বিবরণ হতে প্রারম্ভিক বসতিগুলোকে চিহ্নিত করার চেষ্টা করেন। কেনিংহাম তার সমীক্ষার সময় পাওয়া নথিভুক্ত ও অনুবাদকৃত লিপিও সংগ্রহ করেছিল। যখন তিনি পুরাতাত্ত্বিক স্থান খনন করে, তখন সেই সকল হস্তশিল্প পুনরুদ্ধার করার চেষ্টা করেন যেগুলো সংস্কৃতি মূল্য রয়েছে বলে তিনি মনে করেন। হরপ্পার মতন একটি খননস্থল, যেটা চীনা পর্যটকদের ভ্রমণ সূচির অংশ ছিল না এবং প্রাচীন ঐতিহাসিক শহর হিসেবে পরিচিত ছিল না, যেটি তার অনুসন্ধান প্রণালীর সাথে পরিষ্কারভাবে খাপ খায়নি। যদিও 19 শতকে কখনো কখনো হরপ্পার প্রত্নবস্তু পাওয়া যেত এবং এর কিছু কিছু কেনিংহামের কাছেও পৌঁছাতো, তবু তিনি বুঝতে পারতেন না এইসব প্রত্নবস্তু কতটা প্রাচীন ছিল। কেনিংহামকে একজন ব্রিটিশ লোক একটি হরপ্পার সিলমোহর দেয়। কেনিংহামকে একজন ব্রিটিশ লোক একটি হরপ্পার সিলমোহর দেয়। কেনিংহাম বস্তুটি লক্ষ্য করেন, কিন্তু তার পরিচিত সময়সূচির সাথে এটিকে সংযুক্ত করার অসফল চেষ্টা করেন। মানে ওই তৎকালীন সময় কেনিংহাম যে বছরে প্রেজেন্ট ছিল, সেই বছরের সঙ্গে ওই যে সিলমোহরের মানে সময়টা মানে সেটা মিলাইতে পারছে না আর কি, মানে সেটা সে ব্যর্থ হয়েছে, মিলাইতে পারতেছিল না। তখন তার মনে হয়েছিল মেবি এটা অতীতের পাস্টের কোনো সিলমোহর, ঠিক আছে, বা কয়েনটা এটা হয়েছিল। কেননা অন্যদের মতো তিনিও বিশ্বাস করতেন যে ভারতীয় ইতিহাস গাঙ্গেয় উপত্যকার নগরসমূহের সাথে প্রথম শুরু হয়। তার এই বিশেষ অবধারণার কারণেই তার পক্ষে হরপ্পার তাৎপর্য বুঝতে বিফল হওয়া আশ্চর্য ছিল না। ঠিক আছে, একটি নব্য প্রাচীন সভ্যতা বলছে যে পরবর্তীকালে 20 শতাব্দীর প্রথমার্ধে দয়ারাম সাহানির পরবর্তীকালে প্রথমে কেনিংহাম সেগুলা পাইছিল, সিলমোহরগুলা। পরবর্তী সময় 20 শতাব্দী ওইটাকে কেনিংহাম 19 শতাব্দীতে পাইছিল। আর পরবর্তী সময় 20 শতাব্দীর প্রথমার্ধে দয়ারাম সাহানির মতো প্রত্নতত্ত্ববিদদের দ্বারা হরপ্পা সিলমোহর আবিষ্কৃত হয়, যা নিশ্চিতভাবে প্রারম্ভিক ঐতিহাসিক স্তরের তুলনায় অনেক পুরনো ছিল। মানে তখনই তাদের তাৎপর্য উপলব্ধি করা শুরু হয়। অন্য একজন প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস ব্যানার্জি একই ধরনের সিলমোহর মহেঞ্জোদারোতে আবিষ্কার করেন। কে করছে? রাখাল দাস। আর একজন কে ছিল প্রত্নতত্ত্ববিদ? দয়ারাম সাহা। হরপ্পা সিলমোহর কে আবিষ্কার করছে? দয়ারাম সাহা। আর মহেঞ্জোদারো সিলমোহর কে আবিষ্কার করছে? 20 শতাব্দীতে। 20 শতাব্দীতে হয়তো রাখাল দাস ব্যানার্জি। হ্যাঁ, দুইজনের নাম মনে রাখবা। একটা হচ্ছে হরপ্পা সভ্যতার সিলমোহর আবিষ্কার করছে দয়ারাম সাহানি, আর আরেকটা হচ্ছে রাখাল দাস ব্যানার্জি।
যার দ্বারা এটা অনুমান করা যায় যে এই স্থানগুলো একই প্রত্নতাত্ত্বিক সংস্কৃতির অঙ্গ। এই সকল তথ্য প্রমাণের উপর নির্ভর করে 1924 সালে এএসআই এর ডিরেক্টর জেনারেল জন মার্শাল বিশ্বের কাছে সিন্ধু সভ্যতার একটি নতুন সভ্যতা আবিষ্কারের কথা ঘোষণা করেন। তাহলে কবে কে কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কারের কথা ঘোষণা করেন? 1924 সালে এএসআই এর ডিরেক্টর জেনারেল জন মার্শাল। হ্যাঁ, দ্য স্টোরি অফ ইন্ডিয়ান আর্কিওলজি, ঠিক আছে। তে এস.এন. রায় লেখেন, মার্শাল ভারতকে যেভাবে পেয়েছেন তার থেকেও 3000 বছর প্রাচীন হিসাবে রেখে যান। এর কারণ হলো তখন পর্যন্ত একই প্রকার অশনাক্ত সিলমোহর মেসোপটেমিয়া খননস্থলেও পাওয়া যায়। এর ফলে সমগ্র বিশ্ব শুধুমাত্র একটি নতুন সভ্যতার কথাই নয়, জানতে পারে মেসোপটেমিয়ার সমকালীন এক নতুন সভ্যতার কথা। বস্তুত এএসআই এর মুখ্য অধিকর্তা হিসেবে জন মার্শালের কার্যকাল ভারতীয় পুরাতত্ত্বে এক বিশাল পরিবর্তন সাধন করে। তিনি ছিলেন ভারতে কর্মরত প্রথম পেশাদার পুরাতত্ত্ববিদ। তিনি ক্রি টু গ্রিস এর কর্ম অভিজ্ঞতাকেও এক্ষেত্রে কাজে লাগান। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, যদিও কেনিংহামের ন্যায় তিনিও অত্যাশ্চর্য আবিষ্কারের প্রতি আগ্রহী ছিলেন, সমানভাবে দৈনন্দিন জীবনশৈলীর প্রতিও আগ্রহী ছিলেন। মার্শাল খননস্থলের স্তরবিন্যাসকে, খননস্থল বলতে যে জায়গাটা গর্ত করা হয়, খনন করা হয়, স্তরবিন্যাসকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে ঢিবির সর্বত্র সমপরিমাণ স্বাভাবিক অনুভূমিক একক এর পাশাপাশি খনন কার্য করতে প্রয়াসী হন। এর অর্থ হলো একই স্থান থেকে উদ্ধারকৃত সমস্ত নিদর্শনগুলো পৃথক পৃথক স্তরে পাওয়া গেলেও তাদের একত্রে শ্রেণীবদ্ধ করা হয়। ফলস্বরূপ এই আবিষ্কারগুলোর সূত্র সম্পর্কে মূল্যবান তথ্য হারিয়ে যায়, যেগুলিকে পুনরায় পাওয়া অসম্ভব। নতুন কলাকৌশল এবং প্রশ্নাবলী। 1964 সালে এএসআই ডাইরেক্টর জেনারেল হয়ে আর.ই.এম. হুইলার এই সমস্যার সংশোধনের ব্যবস্থা করেন। হুইলার স্বীকার করেন যে যান্ত্রিকভাবে একটি সমান্তরাল অনুভূমিক রেখা খনন করার চেয়ে বেশি প্রয়োজন হলো ডিবিগুলোর মৃত্তিকার স্তরবিন্যাস অনুসরণ করা। ডিবি বলতে যে জায়গার মধ্যে পাওয়া গেছে স্তরগুলো। তদুপরি একজন প্রাক্তন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার হিসেবে তিনি তার সাথে প্রত্নতত্ত্ব অনুশীলনের জন্য একটি সামরিক যথার্থতাও নিয়ে এসেছিলেন। হরপ্পা সভ্যতার ভৌগোলিক সীমান্তের সাথে বর্তমানের জাতীয় সীমান্তরেখার যৎসামান্য বা কোনো সম্পর্ক নেই। তাছাড়া উপমহাদেশের ভাগের পর এবং পাকিস্তানের রাষ্ট্র গঠনের পর অধিকাংশ প্রত্নতত্ত্ব স্থল পাকিস্তানের অন্তর্গত হয়ে গেছে। এই ঘটনা ভারতীয় প্রত্নতত্ত্ববিদদের ভারতের প্রত্নতত্ত্ব স্থলগুলো শনাক্ত করার চেষ্টা করতে উৎসাহিত করেছে। কচ্ছে একটি বিস্তৃত জরিপ বেশ কিছু হরপ্পা বসতি উদ্ঘাটিত করেছে এবং কচ্ছে একটি জায়গার নাম, ঠিক আছে। বিস্তৃত জরিপ বেশ কিছু হরপ্পা বসতি উদ্ঘাটিত করেছে এবং পাঞ্জাব ও হরিয়ানা অনুসন্ধান হরপ্পার নির্ধারিত স্থানের তালিকায় দীর্ঘায়িত করেছে। এই অনুসন্ধান খনন প্রচেষ্টার অংশ হিসাবে যখন কালীবঙ্গান, লোথাল, রাকিগড়ি এবং অতি সাম্প্রতিককালে ধুলাবিরা আবিষ্কৃত হয়েছে। অতি সাম্প্রতিককালে কোনটা আবিষ্কৃত হয়েছে? ধুলাবিরা কোথায় অবস্থা? গুজরাটে। তেমনি নতুন তথ্য অনুসন্ধানের কার্যও পাশাপাশি চলেছে। কয়েক দশক যাবৎ নতুন কিছু প্রসঙ্গ গুরুত্ব লাভ করেছে, যেখানে কতিপয় প্রত্নতাত্ত্বিক প্রায়ই একটি সাংস্কৃতিক ধারাবাহিকতার অনুসন্ধান লিপ্ত। অন্যেরা বিশেষ খনন স্থানগুলোর অবস্থানের যৌক্তিকতা অনুধাবন করার চেষ্টা করেছেন। এরা হস্তকলার প্রাচুর্য নিয়ে অনুধাবন করতে চান এই সকল হস্তশিল্পের আনুমানিক কার্যকারিতা কী ছিল। 1980 সাল থেকে হরপ্পার প্রত্নতত্ত্ব সম্পর্কে আন্তর্জাতিক আগ্রহ বৃদ্ধি পায়। উপমহাদেশ এবং বিদেশ হতে বিশেষজ্ঞগণ একযোগে হরপ্পা ও মহেঞ্জোদারোতে কাজ করেছেন। তারা আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহার করে, যার মধ্যে কাদা, পাথর, ধাতু প্রভৃতি এবং পশুর অবশিষ্টাংশ প্রাপ্তির জন্য অনুসন্ধান করার পাশাপাশি সহজলভ্য প্রমাণের ক্ষুদ্র অংশের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণযুক্ত বলেছেন। এই অনুসন্ধানগুলো ভবিষ্যতে আকর্ষণীয় ফলাফল দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ঠিক আছে। হরপ্পায় হুইলার, এটা পড়ো রাইট সাইডে, হরপ্পায় হুইলার, ঠিক আছে। প্রারম্ভিক পুরাতত্ত্ববিদগণ প্রায় একটি রোমাঞ্চকর মনোভাবের দ্বারা চালিত হতেন। হরপ্পার অভিজ্ঞতা সম্পর্কে হুইলার সেই কথাই লিখেছেন। আমার মনে পড়ে সেটি ছিল 1944 সালে মে মাসের এক তপ্ত রাত্রি পুরাতাত্ত্বিক অনুসন্ধানের নবনিযুক্ত ডিরেক্টর জেনারেল হিসাবে আমি একজন স্থায়ী মুসলিম অফিসারের সাথে হরপ্পা নামক একটি ছোট রেলওয়ে স্টেশন থেকে এক গভীর বালুর পথ ধরে 4 মাইল টাঙ্গায় চরে
প্রাচীন দেবী যা চাঁদের আলো জ্যোৎস্না স্নাত ছিল এর পাশে এক বিশ্রামাগারে পৌঁছলাম। আমাকে আমার উদ্বিগ্ন সাথী সাবধান করে দেয় যে আমাদের অনুসন্ধান কাজ পরদিন সকাল 5:30 শুরু করে 7:30 মধ্যে শেষ করতে হবে, কেননা প্রচণ্ড গরম পড়বে। আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রবেশকালে কালো রঙের পতঙ্গগুলো শান্তভাবে নতজানু ছিল এবং রাত মানে বাদুর মেবি, ঠিক আছে, কালো রঙের পতঙ্গগুলো শান্তভাবে নতজানু ছিল এবং রাতের বাতাস পাশের জঙ্গলের অসংখ্য শেয়ালের চিৎকারে খান খান হয়ে যাচ্ছে। পরের দিন সকালে যথাসময়ে বালি স্তূপ থেকে 5:30 বালি স্তূপের দিকে আমাদের যাত্রা শুরু হলো। 10 মিনিটের মধ্যে আমি থেকে গেলাম আর সবচেয়ে উঁচু ঢিবি দেখে অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে আমি চোখ রগড়াতে লাগলাম। 6 ঘন্টা পর বিব্রত কর্মচারীবৃন্দ এবং আমি তখন প্রখর সূর্যের তাপের মধ্যে কুদাল ও ছুরি দিয়ে কঠোর পরিশ্রম করছিলাম। আমি ভয় পাচ্ছিলাম আমার সহযোগীরা আমার এই অবিরাম কাজের প্রতি গতির জন্য আমাকে পাগল সাহেব না ভাবতে শুরু করে। এটা ওনার একটা কি দিয়েছে, একটা জার্নির একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে, ঠিক আছে।